মমতা বন্দ্যোপাধ্যায় একটা লম্বা খতিয়ান, কত বড় কে, কত বড় হিন্দু বা কি, কত বড় মন্দির প্রেমী বোঝানোর জন্য একবার শোনাবো। অনেক আছে, কচুয়া, চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়েছি। তাছাড়া মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। রেনোভেশন ও বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি। অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি। আমার খুব মাঝে মাঝে আফসোস হয় যদি এই বড় বড় উন্নয়নের খতিয়ানগুলো ঝন্টুবাবু চাকরির ক্ষেত্রে শোনা যেত। এইখানে এই ডিপার্টমেন্টে এত চাকরি করে দিয়েছি, ওই ডিপার্টমেন্টের যোগ্য অযোগ্য বাছাই করে দিয়েছি, ওই ডিপার্টমেন্টে চোরেদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। আফসোস আমরা শুনতে পাই না। দুজনের কাছে সংক্ষেপ এক এক করে আসবো। অম্বিকানন্দ মহারাজ, কবিগুরুর আজকে জন্মদিন। কবিগুরুর জন্মদিনে কবিগুরুরই এই পংক্তি দিয়ে বলি, নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। তো শান্তির ললিতবাণী আমরা যতই শুনতে চাই না কেন, এই পশ্চিমবঙ্গ হতভাগ্য রাজ্যে সেই ললিতবাণী আমরা শুনতে পাবো না। আপনার বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফুটেজ ক্লিপিংস আপনি দেখালেন, এইমাত্র মন্দিরের কথা বলছেন। আজকে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এত মন্দির প্রেমী, মসজিদ প্রেমী হয়ে গেলেন কেন? আজকে কেন তাকে হঠাৎ করে নন্দিকেশ্বরী সেটাও বলতে পারেননি? আপনার ক্লিপিংসেই আমি দেখছিলাম উনি নান্দিকেশ্বরী বলেছেন। ওনার স্লিপ অফ টাং হয় খুবই, আমি জানি ওনার কথাবার্তার মধ্যে। মতুয়াদের ধর্মগুরুকে, পরম পূজ্যপাদ হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে উনি রঘুচাঁদ গরুচাঁদ বলেছেন এবং মতুয়া সমাজ তার প্রতিবাদও করেছে, আমরাও করেছি। এখন সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে উনি কত কত মন্দির করে দিয়েছেন, কত কত মসজিদ করে দিয়েছেন। এই যে সাম্প্রদায়িকতার তাসটা খেলছেন কিসের জন্য? হিন্দু ভোট, মুসলিম ভোট, একদিকে সংখ্যালঘু তোষণ, আর একদিকে হিন্দুদের ভোট ব্যাংককে পাওয়ার জন্য। আর ওনার এই চৈতন্যদয় হয়েছে কবে থেকে? রাম মন্দিরের পর থেকে। আরে রাম মন্দির নিয়ে সৌরভপ্রিয় দত্ত আমার অত্যন্ত প্রিয়জন, এখানে প্যানেলে বসেও আছেন, তিনি অনেক কথা বললেন নরেন্দ্র মোদীকে নিয়ে। আসলে যখন বিপক্ষের কাছে বলার মতো কোনো বিষয় থাকে না, তখন একটা বিষয়কে নিয়ে জোর দিয়ে মিথ্যে কথাটাকে বারবার বলতে হয়। কিন্তু বুঝুন, রাম মন্দির একটা সাংস্কৃতিগত লড়াই ছিল আমাদের 500 বছরের, সেটা ধর্মীয় আবেগ নিয়ে আপনারা দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মধ্যে। আপনাদের চ্যানেলের মধ্যে না না, মোদি জন্মাননি, লড়াইটার কথা বলছি। লড়াইটা দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের লড়াই, সাধু সন্তদের রাম মন্দির কত বছরের লড়াই সেটা টপিক নয়। ঝন্টুবাবু, মন্দির প্রীতি দেখতে পাচ্ছি আমরা, চাকরি প্রীতি দেখতে পেলাম না কেন আজ পর্যন্ত? না না, পাবেন না তো। আপনি ইমরানের কথা বলছিলেন, বিষয়টা স্বর্ণালী ইমরান বা অনির্বাণের নয়, বিষয়টাকে হিন্দু মুসলমান করার চেষ্টাটা বৃথা। এখানে অযোগ্য আর যোগ্যের বিষয়। এর জন্য অপেক্ষা করতে করতে চলে গেল না জানি কত অনির্বাণ। হ্যাঁ, অনির্বাণও যেতে পারে, ইমরানও যেতে পারে, এটা ইমরান অনির্বাণের বিষয় নয়। মন্দিরের প্রতি প্রীতি দেখতে পাই, মন্দিরের জন্য প্রেম দেখতে পাই, এই মন্দির প্রিয়, মন্দিরের প্রতি প্রেম, তার জায়গায় চাকরির প্রতি প্রেম, চাকরির প্রতি ভরসা, আশা, সেটা দেখতে পাওয়া গেল না কেন? আমাকে তুমি বললে ঝন্টুবাবু, হ্যাঁ, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের তো জন্মদিন। আমি তোমায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজ্যে গুম হয়ে গেছে। সত্যিকারে উনি বেঁচে থাকলে আজকে হয়তো ভয়ানক কিছু লিখতেন এবং তাকে বিজেপি তকমা দিতে দিদিভাইয়ের সময় লাগতো না। বিশ্বাস করো, আমি তোমায় কেন বলছি, দিদিভাই ইংরেজিটা জানেন না, আমরা জানি, তাই সুপ্রিম কোর্টের অর্ডারটা তিনি পড়ে বুঝতে পারবেন না, এটাও মানি। কিন্তু তার তো অজস্র আমলা আছে, তাকে নিশ্চয়ই বুঝিয়েছে। তারপরেও তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন কেন? কারণ এটা তার কৌশলগত অবস্থান। তিনি জানেন ভোট বৈতরণী পার করতে কালকে একটা যে রায় হয়েছে, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে আমি বলছি তার এটা পলিটিক্যাল বেনিফিট করতে পারবে সাময়িক। কিন্তু এই রায়ে ভয়ানক একটা ক্লজ আছে স্বর্ণালী, যেটা আমি তোমাদের মাধ্যমে 26,000 এবং এ রাজ্যে যত বেকার যাদের চাকরি ডবল দেওয়ার নাম করে চুরি করেছে সরকার ভোট লুটের মতন, তাদের উদ্দেশ্যে বলছি, জেনে রাখুন, খুব সংক্ষেপে, সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই shall undertake further investigation in respect of all the 4 cases who have received appointment beyond the panel after expiry of the panel and after submission of blank OMR sheet। অর্থাৎ আমি বলছি কালকের রায়টা ঐতিহাসিক, মমতার জন্য গলার ফাঁদ তৈরি করবে। কারণ আজকে অলরেডি এসএসসি কে সিবিআই বলেছে দিন নামগুলো, এই অযোগ্যদের ইন্টারোগেশন করার পারমিশন কিন্তু কালকে সিবিআই কে দিয়ে দিয়েছে। এদেরকে বলা হবে
ভাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় ঠিক। মুচলেখা দেওয়া অর্ধা টিচাররা সত্যি ক্লাস তাই। করাবে। স্বর্ণালী তুমি ভাবো Pathetic. এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই Pathetic. বাংলা, এই মুচলেখা- বাংলায় মুচলেখা দেওয়া টিচাররা ছাত্রদের পড়াবে। ভাবতে পারো এর থেকে করুণ অবস্থা আমাদের হতে পারে। কিন্তু এর মধ্যে তৃপ্তি পেয়েছেন, খুঁজে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বিষয়, বিশাল ব্যাপার। না, আমি এটা জানি না কৌশল। এই মুচলেখার মধ্যে কি করে তৃপ্তি আসে, তবে এটুকু ঠিক আপনি সুজন হন বা দুর্জন হন তাতে প্রশ্ন বিতর্ক থাকতে পারে, কিন্তু বিভাজন যে হচ্ছে এই নিয়ে আর কোনো প্রশ্ন বিতর্কের জায়গা নেই। যেখানে প্রয়োজন ছিল সেখানে হলো না, আর যেখানে প্রয়োজন নেই সেখানে প্রতিদিন হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা লম্বা খতিয়ান, কত বড় কে, কত বড় হিন্দু বা কি, কত বড় মন্দির প্রেমী বোঝানোর জন্য একবার শোনাবো। অনেক আছে, কচুয়া, চাকলা 9 কোটি 15 কোটি আমরা দিয়েছি। তাছাড়া মহেশ আমরা ডেভেলপ করেছি। ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি। রেনোভেশন ও বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি। অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি। আমার খুব মাঝে মাঝে আফসোস হয় যদি এই বড় বড় উন্নয়নের খতিয়ানগুলো ঝন্টুবাবু চাকরির ক্ষেত্রে শোনা যেত। এইখানে এই ডিপার্টমেন্টে এত চাকরি করে দিয়েছি, ওই ডিপার্টমেন্টের যোগ্য অযোগ্য বাছাই করে দিয়েছি, ওই ডিপার্টমেন্টে চোরেদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছি। আফসোস আমরা শুনতে পাই না। দুজনের কাছে সংক্ষেপ এক এক করে আসবো। অম্বিকানন্দ মহারাজ, কবিগুরুর আজকে জন্মদিন। কবিগুরুর জন্মদিনে কবিগুরুরই এই পংক্তি দিয়ে বলি, নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। তো শান্তির ললিতবাণী আমরা যতই শুনতে চাই না কেন, এই পশ্চিমবঙ্গ হতভাগ্য রাজ্যে সেই ললিতবাণী আমরা শুনতে পাবো না। আপনার বক্তব্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফুটেজ ক্লিপিংস আপনি দেখালেন, এইমাত্র মন্দিরের কথা বলছেন। আজকে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় এত মন্দির প্রেমী, মসজিদ প্রেমী হয়ে গেলেন কেন? আজকে কেন তাকে হঠাৎ করে নন্দিকেশ্বরী সেটাও বলতে পারেননি? আপনার ক্লিপিংসেই আমি দেখছিলাম উনি নান্দিকেশ্বরী বলেছেন। ওনার স্লিপ অফ টাং হয় খুবই, আমি জানি ওনার কথাবার্তার মধ্যে। মতুয়াদের ধর্মগুরুকে, পরম পূজ্যপাদ হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে উনি রঘুচাঁদ গরুচাঁদ বলেছেন, এবং মতুয়া সমাজ তার প্রতিবাদও করেছে, আমরাও করেছি। এখন সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে, নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে উনি কত কত মন্দির করে দিয়েছেন, কত কত মসজিদ করে দিয়েছেন, এই যে সাম্প্রদায়িকতার তাসটা খেলছেন কিসের জন্য? হিন্দু ভোট, মুসলিম ভোট, একদিকে সংখ্যালঘু তোষণ, আর একদিকে হিন্দুদের ভোট ব্যাংককে পাওয়ার জন্য। আর ওনার এই চৈতন্যদয় হয়েছে কবে থেকে? রাম মন্দিরের পর থেকে। আরে রাম মন্দির নিয়ে সৌরভপ্রিয় দত্ত আমার অত্যন্ত প্রিয়জন, এখানে প্যানেলে বসেও আছেন, তিনি অনেক কথা বললেন নরেন্দ্র মোদীকে নিয়ে। আসলে যখন বিপক্ষের কাছে বলার মতো কোনো বিষয় থাকে না, তখন একটা বিষয়কে নিয়ে জোর দিয়ে মিথ্যে কথাটাকে বারবার বলতে হয়। কিন্তু বুঝুন, রাম মন্দির একটা সাংস্কৃতিগত লড়াই ছিল আমাদের 500 বছরের, সেটা ধর্মীয় আবেগ নিয়ে আপনারা দেখিয়েছেন আপনাদের চ্যানেলের মধ্যে। আপনাদের চ্যানেলের মধ্যে না মোদী জন্মাননি, লড়াইটার কথা বলছি, লড়াইটা দীর্ঘদিনের লড়াই, দীর্ঘদিনের লড়াই, সাধু সন্তদের হিন্দু কত বছরের লড়াই সেটা টপিক নয়। ঝন্টুবাবু, মন্দির প্রীতি দেখতে পাচ্ছি আমরা, চাকরি প্রীতি দেখতে পেলাম না কেন আজ পর্যন্ত? না পাবেন না তো। আপনি ইমরানের কথা বলছিলেন, বিষয়টা স্বর্ণালী ইমরান বা অনির্বাণের নয়, বিষয়টাকে হিন্দু মুসলমান করার চেষ্টাটা বৃথা। এখানে অযোগ্য আর যোগ্যের বিষয়। চাকরির জন্য অপেক্ষা করতে করতে চলে গেল না জানি কত অনির্বাণ। হ্যাঁ, অনির্বাণও যেতে পারে, ইমরানও যেতে পারে, এটা ইমরান অনির্বাণের বিষয় নয়। মন্দিরের প্রতি প্রীতি দেখতে পাই, মন্দিরের জন্য প্রেম দেখতে পাই, এই মন্দির প্রিয়, মন্দিরের প্রতি প্রেম, তার জায়গায় চাকরির প্রতি প্রেম, চাকরির প্রতি ভরসা, আশা, সেটা দেখতে পাওয়া গেল না কেন? আমাকে তুমি বললে ঝন্টুবাবু, হ্যাঁ, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের তো জন্মদিন। আমি তোমায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজ্যে গুম হয়ে গেছে। সত্যিকারে উনি বেঁচে থাকলে আজকে হয়তো ভয়ানক কিছু লিখতেন, এবং তাকে বিজেপি তকমা দিতে দিদিভাইয়ের সময় লাগতো না। বিশ্বাস করো, আমি তোমায় কেন বলছি, দিদিভাই ইংরেজিটা জানেন না, আমরা জানি, তাই সুপ্রিম কোর্টের অর্ডারটা তিনি পড়ে বুঝতে পারবেন না, এটাও মানি। কিন্তু তার তো অজস্র আমলা আছে, তাকে নিশ্চয়ই বুঝিয়েছে। তারপরেও তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন কেন? কারণ এটা তার কৌশলগত অবস্থান। তিনি জানেন ভোট বৈতরণী পার করতে কালকে একটা যে রায় হয়েছে, সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে আমি বলছি তার এটা পলিটিক্যাল বেনিফিট করতে পারবে সাময়িক। কিন্তু এই রায়ে ভয়ানক একটা ক্লজ আছে স্বর্ণালী, যেটা আমি তোমাদের মাধ্যমে 26,000 এবং এ রাজ্যে যত বেকার, যাদের চাকরি ডবল দেওয়ার নাম করে
চুরি করেছে এই সরকার ভোট লুটের মতন, তাদের উদ্দেশ্যে বলছি জেনে রাখুন, খুব সংক্ষেপে। সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই shall undertake further investigation in respect of all the 4 cases who have received appointment beyond the panel after expiry of the panel and after submission of blank OMR sheet। অর্থাৎ আমি বলছি কালকের রায়টা ঐতিহাসিক, মমতার জন্য গলার ফাঁদ তৈরি করবে, কারণ আজকে অলরেডি এসএসসি কে সিবিআই বলেছে দিন নামগুলো, এই অযোগ্যদের ইন্টারোগেশন করার পারমিশন কিন্তু কালকে সিবিআই কে দিয়ে দিয়েছে, এদেরকে বলা হবে। ভাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় ঠিক। মুচলেখা দেওয়া অধ্যক্ষ টিচাররা সত্যি ক্লাস তাই। করাবে। স্বর্ণালী তুমি ভাবো Pathetic। এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই Pathetic। বাংলা, এই মুচলেখা- বাংলায় মুচলেখা দেওয়া টিচাররা ছাত্রদের পড়াবে। ভাবতে পারো এর থেকে করুণ অবস্থা আমাদের হতে পারে। কিন্তু এর মধ্যে তৃপ্তি পেয়েছেন, খুঁজে পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই বিষয়, বিশাল ব্যাপার। না, আমি এটা জানি না কৌশল। এই মুচলেখার মধ্যে কি করে তৃপ্তি আসে, তবে এটুকু ঠিক আপনি সুজন হন বা দুর্জন হন তাতে প্রশ্ন বিতর্ক থাকতে পারে, কিন্তু বিভাজন যে হচ্ছে এই নিয়ে আর কোনো প্রশ্ন বিতর্কের জায়গা নেই। যেখানে প্রয়োজন ছিল সেখানে হলো না, আর যেখানে প্রয়োজন নেই সেখানে প্রতিদিন হচ্ছে।